ওকে, সুপ্রিয় ছাত্রছাত্রী, আমি কিন্তু তোমাদের একটি কথা প্রথম যখন সাধারণ আলোচনা করেছিলাম তখন কিন্তু বলেছিলাম, এই কথাটি কিন্তু মাথায় রাখতে হবে সব সময়। আমরা কোনো অধ্যায় যখন পড়ি, অর্থাৎ আমি যখন পড়াই, তখন কিন্তু সিকুয়েন্স অনুসারে পড়াই। এই যে অধ্যায়টি শুরু করেছি, দুটি ক্লাস নিয়েছি, আমরা কিন্তু এখন আজকে বোর মডেলে যাব। তো বোর মডেলের পরেই দেখবা পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ, শক্তি স্তর, এর শক্তি, ইলেকট্রনের বেগ, এগুলো দেখানো আছে। আমি কিন্তু এটা শেষে পড়বো আরও, কারণ আগে আমার ইলেকট্রন বিন্যাস ক্লিয়ার করতে হবে, ইলেকট্রন বিন্যাস শিখতে হবে। তারপরে আমি ইলেকট্রনের শক্তি, ইলেকট্রন যে কক্ষপথে থাকে সেই কক্ষপথের ব্যাসার্ধ এবং ইলেকট্রনের বেগ নির্ণয় করব শেষের দিকে। কিন্তু হয়তো বইতে ওইটা আগের দিকে আছে। ফারিয়া ফারা, দিব্যজ্যোতি, রিদি, ধন্যবাদ। সোমায়া পারভিন লেখা, তোমাকে কি গত ক্লাসে পেয়েছিলাম? নসীন রহমান, সকালে ছিলে না নসীন? 7টায় থাকতে হবে তো। জিহাদ, ওকে, আমরা ক্লাসে যাই তাহলে। আশিক, অয়ন মিত্র, দ্রাবিড় রয়। আমরা গতদিন পড়েছিলাম, গতদিন পর্যন্ত রাদারফোর্ডের পারমাণবিক মডেলের ত্রুটি। এবার এই ত্রুটি সংশোধন করে বিজ্ঞানী বোর পরমাণুর একটি মডেল উপস্থাপন করেন, যেটাকে আমরা বোর মডেল হিসেবে চিনি। এই বোর মডেলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন কিভাবে ঘুরবে তার একটি স্পষ্ট ধারণা দেওয়া আছে। বোর পরমাণু মডেলের 3টা স্বীকার্য আছে। নাম্বার 1, কক্ষপথের ধারণা। নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্বে কতকগুলি স্থায়ী বৃত্তাকার কক্ষপথ থাকবে, ইলেকট্রন শুধুমাত্র সেই কক্ষপথ দিয়ে আবর্তন করবে এবং ওই কক্ষপথে ইলেকট্রন যখন অবস্থান করবে পদার্থবিদ্যার সব নিয়ম মেনে চলবে। তার মানে যেহেতু ইলেকট্রনের ভর m, নির্দিষ্ট কক্ষপথে সে নির্দিষ্ট বেগে কিন্তু পরিভ্রমণ করবে, নির্দিষ্ট কক্ষপথের শক্তি কিন্তু নির্দিষ্ট। নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতকগুলি স্থির স্থায়ী বৃত্তাকার কক্ষপথ থাকবে, ইলেকট্রন শুধুমাত্র ওই কক্ষপথ দিয়েই পরিভ্রমণ করবে। এই যে নির্দিষ্ট দূরত্ব বলতে এই যে এইটুকু, এটা হলো ব্যাসার্ধ আর। প্রথম কক্ষপথ n = 1, দ্বিতীয় কক্ষপথ n = 2, তৃতীয় কক্ষপথ n = 3। প্রতিটি কক্ষপথের শক্তি নির্দিষ্ট। প্রথম কক্ষপথের শক্তি E1, দ্বিতীয় কক্ষপথের শক্তি E2, তৃতীয় কক্ষপথের শক্তি E3। তাহলে এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্বে, এই যে দূরত্ব বলতে আর, নির্দিষ্ট দূরত্বে স্থির স্থায়ী বৃত্তাকার কক্ষপথ থাকবে, ওই কক্ষপথের শক্তি নির্দিষ্ট। যেখানে ইলেকট্রন যখন ঘুরবে তখন পদার্থবিদ্যার সব নিয়ম মেনে চলবে, তাহলে তার একটা নির্দিষ্ট বেগ থাকবে, তাহলে অবশ্যই ভর বেগ থাকবে। এই ধারণাগুলো কিন্তু রাদারফোর্ড উপস্থাপন করেননি। তাহলে প্রথম স্বীকার্য হচ্ছে কক্ষপথের ধারণা, শক্তি স্তরের ধারণা। 2 নম্বর হলো কৌণিক ভরবেগের ধারণা। তো এই
নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন যখন বৃত্তাকার ভাবে ঘুরবে তখন তার একটি ভরবেগ থাকবে mv। এটা সরল রৈখিক ভরবেগ, কিন্তু এটা তো সোজা পথে চলছে না, এটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তাহলে এটাকে এর বেগ নির্ভর করবে কিন্তু ব্যাসার্ধের উপরে। ব্যাসার্ধ প্রথম কক্ষপথে, দ্বিতীয় কক্ষপথে আরো বেশি, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ আরো বেশি, চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ কিন্তু আরো বেশি। তো যে কোনো কক্ষপথের কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু h/2 পাই ইনটু n। যে কোনো কক্ষপথের ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2 পাই এর অখণ্ড গুণিতক। অখণ্ড গুণিতক n হলো এখানে n হলো পূর্ণ সংখ্যা 1 2 3 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা। n ইকুয়াল টু 1 হলে প্রথম কক্ষপথের কৌণিক ভরবেগ। তাহলে প্রথম কক্ষপথের কৌণিক ভরবেগ কত হবে? h/2 পাই ইনটু 1। দ্বিতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ h/2 পাই ইনটু 2। তৃতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ h/2 পাই ইনটু 3। তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যত দূরে যাবে শক্তি স্তরের শক্তি কিন্তু তত বাড়বে। E1 থেকে E2 এর শক্তি বেশি, E2 থেকে E3 এর শক্তি আরো বেশি। নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে যখন কোনো বস্তু কণা পরিভ্রমণ করে তার বেগ তুমি অনুধাবন করো একটু। একটি ফাঁকা মাঠে একটি বাঁশের খুঁটি পোতা আছে, যেটাকে আমরা পোল বলি ইংরেজিতে। তো এই বাঁশের খুঁটি তুমি ধরলে, তোমার হাত আরেকজন ফ্রেন্ড ধরলো, তার হাত আরেকজন ফ্রেন্ড ধরলো, এবার তোমরা ঘোরা শুরু করলে, রাউন্ড দিয়ে ঘুরতে থাকলে। এই খুঁটির কাছে যে আছে তার ব্যাসার্ধ কম, তার বেগ কিন্তু কম। যে 2 নম্বর কক্ষপথে আছে তার বেগ আরো বেশি। 3 নম্বর যে দূরে আছে তার বেগ কিন্তু আরো বেশি। কেন? পরিধি বেশি হবে ব্যাসার্ধ বাড়লে। তো এই খুঁটির কাছে আছে যে স্লো ঘুরবে, যে একটু দূরে আছে সে আরো দ্রুত, যে একেবারে শেষে আছে তার দৌড়ানো লাগবে। কিন্তু তাহলে বাস্তবেও কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখি যে কোনো অক্ষকে কেন্দ্র করে যদি কেউ ঘুরতে থাকে তাহলে যত দূরে যাবে তত কিন্তু বেগ বাড়বে। এবং যেহেতু বাঁশটি সে ধরে আছে, নির্দিষ্ট দূরত্বে সে অবস্থান করে ঘুরতে আসে এবং একটা নির্দিষ্ট পথে সে ঘুরবে। কিন্তু কখনো এই নিম্ন কক্ষপথের ইলেকট্রন আপনা আপনি উচ্চ কক্ষপথে যাবে না, উচ্চ কক্ষপথের ইলেকট্রন আপনা আপনি নিম্ন কক্ষপথে আসবে না। নির্দিষ্ট কক্ষপথে তার শক্তি নির্দিষ্ট, তার ভরবেগ নির্দিষ্ট। যখন কোনো ইলেকট্রন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যাবে তখন ওই পরিমাণ শক্তি সে অর্জন করবে। তার মানে শক্তি শোষণ করবে, করে নিম্ন কক্ষপথ থেকে লাফ মেরে উপরের কক্ষপথে যাবে। আবার উচ্চ কক্ষপথে যখন নিম্ন কক্ষপথে ফিরে আসবে তখন সে শক্তি বিকিরণ করে এই নিম্ন কক্ষপথের শক্তি অর্জন করে ওখানে সে অবস্থান করবে। তাহলে শক্তির বিকিরণ এবং শক্তির শোষণের ধারণা কিন্তু বোর মডেল অনুসারে দেওয়া যায়, যেটা তোমরা এসএসসি তেও পড়েছো। নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন একটি নির্দিষ্ট শক্তিতে নির্দিষ্ট বেগে কিন্তু সে পরিভ্রমণ করছে। এই নিম্ন কক্ষপথ থেকে যদি উচ্চ কক্ষপথে যায় তাহলে সে শক্তি শোষণ করবে। কোথা থেকে? সূর্যের আলো যখন বস্তুর উপরে পড়ে, আলো এক প্রকার শক্তি, গতদিন পড়িয়েছি। ওই সূর্যের আলোর শক্তি শোষণ করে সে উচ্চ কক্ষপথে যাবে। এই নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যেতে তার যে পরিমাণ শক্তির প্রয়োজন, দৃশ্যমান আলো থেকে সেই পরিমাণ শক্তি শোষণ করবে। সম্পূরক শক্তির আলো কিন্তু সে বিকিরণ করবে। ওই বিকীর্ণ বর্ণালী আমাদের চোখে প্রতিফলিত হয়, তাই পরমাণু বর্ণালী প্রদর্শন করে। এই বর্ণালীর ধারণা শোষণ বা বিকিরণ। আমরা শোষণ বর্ণালী দেখতে পাই না, যেটা রিফ্লেকশন হয় সেই বিকিরণ বর্ণালী আমরা দেখতে পাই। তাহলে বোর মডেলের 3টে স্বীকার্য: কক্ষপথের ধারণা,
অর্থাৎ শক্তি স্তরের ধারণা। ওই শক্তি স্তরে নির্দিষ্ট কৌণিক ভরবেগ থাকবে। এই ভরবেগের ধারণা কিন্তু রাদারফোর্ড দেয়নি। যেহেতু একটি কণা তার ভর যদি m হয়, তাহলে সে যদি সোজা পথে v বেগে গতিশীল থাকে তাহলে তার ভরবেগ mv। কিন্তু ইলেকট্রন তো সোজা পথে না, তার মানে সরল রৈখিক ভরবেগ না, কৌণিক ভরবেগ বিদ্যমান। সেই কৌণিক ভরবেগ mvr দ্বারা প্রকাশ করা হয়। mvr = h/2π × n। এখন আসো শক্তির শোষণ বা বিকিরণ। নিম্ন কক্ষপথ থেকে যখন উচ্চ কক্ষপথে উন্নীত হবে, মনে করো E1 থেকে সে E2 তে উন্নীত হবে, তাহলে শক্তি শোষণ করবে কি পরিমাণ? ΔE পরিমাণ। অর্থাৎ E1 থেকে E2 তে যেতে গেলে ΔE পরিমাণ শক্তি শোষণ করে সে লাফ মেরে উপরের শক্তি স্তরে যাবে। আবার কখনো দ্বিতীয় শক্তি স্তর থেকে যদি প্রথম শক্তি স্তরে ফিরে আসে, তাহলে এই ΔE পরিমাণ শক্তি সে বিকিরণ করবে। তাহলে ইলেকট্রনের ধাপান্তরের ক্ষেত্রে, অর্থাৎ নিম্ন ধাপ থেকে উচ্চ ধাপে অথবা উচ্চ ধাপ থেকে নিম্ন ধাপে, এই যে স্থানান্তরের ফলে শক্তির যে শোষণ বা বিকিরণ, সেটা ΔE দ্বারা প্রকাশ করি। তো আমরা আবার জানি ΔE = কি? h নিউ। তাহলে ΔE = কি? hc/λ। গতদিন শিখিয়েছিলাম h ধ্রুবক, c ও ধ্রুবক আলোর বেগ। তাহলে এই ল্যামডার মান ডিপেন্ড করবে ΔE এর মানের উপরে। তাহলে এই ΔE এর মান, অর্থাৎ সে কতটুকু শক্তি শোষণ করলো বা কতটুকু শক্তি বিকিরণ করলো, সেটার সাথে সঙ্গতিপূর্ণ তরঙ্গদৈর্ঘ্য আমরা কিন্তু হিসাব করে বের করতে পারবো। তাহলে কোন বর্ণের আলো সে বিকিরণ করলো সেটা কিন্তু বের করা যাবে। আবার কোন বর্ণের আলো সে শোষণ করলো সেটাও কিন্তু হিসাব করে বের করা যাবে। তাহলে এটা হলো শক্তির শোষণ ও বিকিরণের ধারণা। দেখো তোমরা এখন 42 জন লাইভে আছো, কিন্তু আমি যখন শেষ করব 1 ঘন্টা পরে দেখা যাবে 32 জন, 10 জন নেই। এটি কিন্তু দুঃখজনক। তুমি লাইভে কিন্তু কন্টিনিউয়াসলি থাকতে হবে। যেহেতু আমরা বেসিক বিষয়বস্তু পড়ছি, কোথাও আমার কথা বুঝতে না পারলে সেটা কিন্তু আমাকে কমেন্টস দিয়ে জানাতে হবে, এই ক্লাসে না হলে পরের ক্লাসে। তাহলে লাইভে থাকা কিন্তু তোমার বাধ্যতামূলক। এটা না থাকলে কিন্তু তোমার কোশ্চেনটি তুমি আমার কাছে করতে পারবে না। ছবি এবং অডিও দুটোই কি ক্লিয়ার আছে? কারো কি কোনো সমস্যা হচ্ছে বলো? এই যে শিশির বলছে যে না, না রিদি বললো না, প্রণামী না। তাহলে শিশির তোমার নেটওয়ার্কের সমস্যা আছে হয়তো, একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে। নতুবা বেরিয়ে গিয়ে আবার ঢোকো। সুমিত ইমরান, থ্যাংক ইউ। তাহলে বোর মডেলের যে উপস্থাপনা সেটা বইয়ের ভাষায় কেমন আছে দেখো, আমি একটু বলি। দেখো, সিনাতা, অনিন্দিতা, ওকে, ঐন্দ্রি অল ক্লিয়ার, রোহান অল ক্লিয়ার। তাহলে বোর পরমাণু মডেল 3টি স্বীকার্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। নাম্বার 1, ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা। বইয়ের ভাষায় কিভাবে বলা আছে দেখো, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কয়েকটি নির্দিষ্ট শক্তি স্তর বা নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথেই নিউক্লিয়াসকে পরিভ্রমণ করে ইলেকট্রন আবর্তন করবে। এই আবর্তনের সময় ইলেকট্রন গতির সাধারণ পদার্থবিদ্যার সব নিয়ম মেনে চলবে। তবে যতক্ষণ একটি কক্ষপথে ইলেকট্রন অবস্থান করবে ততক্ষণ কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না। আমি বলেছি আমার ভাষায় যে সাধারণ অবস্থায় ইলেকট্রন যখন নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে স্বাভাবিক অবস্থায় কোনো শক্তি বিকিরণ বা শোষণ করে না। যদি ওই পরমাণুর উপরে শক্তি প্রয়োগ করা হয় তখন শক্তি শোষণ করে ইলেকট্রন উচ্চতর শক্তি স্তরে ধাপান্তরিত হয়।
ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা সেটা তো উপস্থাপন করেইছি। শোষণ বা বিকিরণের ধারণা সেটা উপস্থাপন করেছি। তাহলে এইটাই হলো বোরের মডেল, যেটা রাদারফোর্ডের মডেলকে সংশোধন করে বিজ্ঞানী বোর এই মডেলটি উপস্থাপন করেন। কিন্তু বোর মডেলও কিন্তু ত্রুটি মুক্ত নয়, বোর মডেলেও কিন্তু সামান্য ত্রুটি বিদ্যমান আছে। কি সেই ত্রুটি? নাম্বার 1, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায় বোর মডেল অনুসারে। যেমন হাইড্রোজেন, হিলিয়াম 1 পজিটিভ, লিথিয়াম 2 পজিটিভ, এদের সবার ইলেকট্রন বিন্যাস 1s1 1s1 1s1। যদিও ইলেকট্রন বিন্যাস এসএসসি তে শিখেছো সেই ধারণা অনুসারেই বললাম। তাহলে এই যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী বোর মতবাদ অনুসারে ব্যাখ্যা করা গেলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী বোর মতবাদ অনুসারে ব্যাখ্যা করা যায় না। তাহলে এটা হলো 1 নম্বর ত্রুটি। 2 নম্বর, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে একটি মাত্র বিকিরণ বর্ণালীর ব্যান্ড বা রেখা আমরা দেখতে পাই। হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে নিউক্লিয়াসে, একটা প্রোটন আছে। নিউক্লিয়াসে একটা ইলেকট্রন আছে আর বাইরের শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। একমাত্র মৌল হাইড্রোজেন, যা আগেও বলেছি, যার কেন্দ্রে কোনো নিউটন নেই। তাহলে কেন্দ্রে একটা প্রোটন আর প্রথম শক্তি স্তরে একটা ইলেকট্রন। এই ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে যাবে, শক্তি বিকিরণ করে আবার কিন্তু সে নিম্ন শক্তি স্তর অর্থাৎ প্রথম শক্তি স্তরে ফিরে আসবে। এর বর্ণালী ব্যাখ্যা করা যায়, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায় না। আবার এই এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বিকিরণ বর্ণালীতে, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা একটি গোলাপি বর্ণের ব্যান্ড দেখতে পাই, গোলাপি বর্ণের রেখা দেখতে পাই। এই গোলাপি বর্ণের বিকিরণ বর্ণালীকে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রিজমের মধ্যে দিয়ে চালনা করলে প্রিজমের পিছনে অনেকগুলো সূক্ষ্ম রেখা দেখা যায়। তাহলে এই সূক্ষ্ম রেখার উৎপত্তি বোর মডেল অনুসারে ব্যাখ্যা করা যায় না। তাহলে 2 নম্বর ত্রুটি হলো এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীতে যে বিকিরণ বর্ণালী আমরা দেখতে পাই সেটাকে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রিজম অথবা বর্ণালী পরিমাপক যন্ত্রের নাম স্পেকট্রোফটোমিটার। এই স্পেকট্রোফটোমিটারের মধ্যে দিয়ে চালনা করলে ওই গোলাপি বর্ণের ব্যান্ড অনেকগুলো সূক্ষ্ম রেখায় বিভক্তি হয়। এই সূক্ষ্ম রেখার উৎপত্তি বোর মডেল অনুসারে ব্যাখ্যা করা যায় না। তাহলে এটা হলো 2 নম্বর ত্রুটি। প্রাপ্তি, এত দেরি করে কেন? প্রণামী না প্রিয়ন্তী মজুমদার, ওকে। শিশির চৌধুরী এখন ঠিক আছে। মুস্তাফিজুর রহমান মাসুদ, দেরি করে এসছো কেন? লাইভে থেকো, বেরিয়ে যেও না। তাহলে আগের অংশ মিস করেছো, লাইভ শেষে দেখে নিও। তাহলে 2 নম্বর ত্রুটি বললাম। 3 নম্বর ত্রুটি হলো বোর তার মডেলে উপস্থাপন করেছেন যে গতিশীল ইলেকট্রন তার অবস্থান দ্বিতীয় কক্ষপথে, তার ভরবেগ কত হবে? h/2π×2। গতিশীল কোনো কণার ক্ষেত্রে, গতিশীল কোনো বস্তু কণার ক্ষেত্রে ভরবেগ এবং অবস্থান দুটি একসাথে সঠিকভাবে নির্ণয় করা যায় না। বোর কিন্তু ভরবেগ এবং অবস্থান দুটোই কিন্তু একসাথে উপস্থাপন করেছেন। কোনো গতিশীল বস্তু কণার ক্ষেত্রে ভরবেগ এবং অবস্থান দুটো একসাথে সঠিকভাবে নির্ণয় করা যায় না। যদি ভরবেগ সঠিকভাবে নির্ণয় করো তাহলে ওই সময়ে অ্যাট দ্য মোমেন্ট অবস্থান নির্ণয়ে কিছুটা ত্রুটি থাকবে। আবার অবস্থান যদি সঠিকভাবে নির্ণয় করো একই সাথে ওই সময়ে ওই অবস্থানে তার ভরবেগ নির্ণয়ে কিছুটা ত্রুটি বিদ্যমান থাকবে। যেমন একটি দ্রুত গতিতে ট্রেন চলছে, ট্রেনটি কিন্তু দ্রুত গতিতে চলছে, ও তো স্থির না। তাহলে তুমি ভরবেগ নির্ণয় করলে ওই সময় অবস্থান কিন্তু আবার চেঞ্জ হয়।
তাহলে ভরবেগ সঠিকভাবে কিন্তু নির্ণয় করা যায় না। আবার ভরবেগ সঠিকভাবে নির্ণয় করলে তার অবস্থান কিন্তু পরিবর্তনশীল, অবস্থানও সঠিকভাবে নির্ণয় করা যায় না। বোর অবস্থান এবং ভরবেগের ধারণা একই সাথে উপস্থাপন করেছেন। ভরবেগ এবং অবস্থান গতিশীল কোনো বস্তু কণার ক্ষেত্রে একই সাথে নির্ণয় করলে দুটিতেই ত্রুটি থেকে যায়। এই ত্রুটিকে বলা হয় হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। আর নিশা পড়াশুনো বাদে চ্যাট করা যাবে না এখানে। স্যার ইলেকট্রন তার নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণনের সময় শক্তি হারায় না কেন? যদি শক্তি হারাতো তাহলে তো ইলেকট্রন নিউক্লিয়াসে পঞ্জীভূত হতো। গতদিন রাদারফোর্ডের মডেলে বলা হয়েছে কিন্তু এটা যে কোনো আধান যদি শক্তি বিকিরণ করে তাহলে তো কেন্দ্রে নিউক্লিয়াসে পঞ্জীভূত হবে, তাহলে পরমাণুর মডেলের কোনো অস্তিত্ব থাকবে না। তো বাস্তবে পরমাণুর মডেল স্থায়ী এবং তার অস্তিত্ব আছে। তাই তো বোর বললেন যে নির্দিষ্ট কক্ষপথের শক্তি নির্দিষ্ট, ওই কক্ষপথে ইলেকট্রন যখন থাকবে সে শক্তি বিকিরণও করবে না, শোষণও করবে না, নির্দিষ্ট শক্তিতে নির্দিষ্ট বেগে সে পরিভ্রমণ করবে। যাই হোক, যেটা বলছিলাম বোর পরমাণু মডেলের তাহলে তিনটে ত্রুটি। বোর পরমাণু মডেল রাদারফোর্ডের মডেলের ত্রুটিকে সংশোধন করে একটা গ্রহণযোগ্য মডেল উপস্থাপন করেন। স্থির কক্ষপথের ধারণা দেন, ওই কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা দেন, ইলেকট্রন কেন শক্তি শোষণ করে, কেন শক্তি বিকিরণ করে তার ধারণাও কিন্তু দেন। তারপরেও এই বোর মডেল কিন্তু ত্রুটি মুক্ত না। এই বোর মডেলেরও সামান্য ত্রুটি বিদ্যমান। যে তিনটে ত্রুটির কথা বললাম, এই ত্রুটি বিজ্ঞানী সোমারফিল্ড সংশোধন করেছেন। আরেকটি ত্রুটি আছে, অলিখিত ত্রুটি। দেখো এই যে mvr = nh/2π, এটা বাস্তবের সাথে মিলে যায়, কিন্তু বোর এই সমীকরণের কোনো গাণিতিক ব্যাখ্যা বা প্রতিপাদন কিন্তু করে যাননি। তাহলে এটা একটা অলিখিত ত্রুটি। mvr = h/2π × n, এটা কিভাবে আসলো তার ব্যাখ্যা কিন্তু বোর দিয়ে যাননি। তাহলে এটা একটা অলিখিত ত্রুটি। বিজ্ঞানী সোমারফিল্ড বোর মতবাদের এই ত্রুটি সহ ওই যে বাকি যে তিনটে ত্রুটি সবগুলোই সংশোধন করেছেন। কিন্তু সেই সংশোধনে উনাকে সাহায্য করেছেন বিজ্ঞানী ড্রি বগলি। ড্রি বগলি আবার কি একজন বিজ্ঞানীর নাম। উনি এই বোর মডেলের ত্রুটি বা সীমাবদ্ধতা সংশোধনের জন্য একটি সম্পর্ক উপস্থাপন করেছেন। সেটি হলো কোনো গতিশীল বস্তু কণা যদি গতিশীল অবস্থায় কোনো বস্তু দ্রুত গতিতে ধাবমান থাকে তাহলে তার ডুয়েল নেচার বিদ্যমান থাকতে পারে। ডুয়েল নেচার কি আমরা গত ক্লাসে বলেছিলাম, বস্তু দুই প্রকার, এক হলো পদার্থ আর এক হলো বিকীর্ণ শক্তি। পদার্থ যেটা কণা ধর্ম আছে, তার ভর আছে, স্থান দখল করে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে। কিন্তু আলো, শব্দ বা তাপ এরা কিন্তু বিকীর্ণ শক্তি, এদের তরঙ্গ ধর্ম বিদ্যমান। তাহলে কোনো গতিশীল বস্তুর যদি কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয় বিদ্যমান থাকার সম্ভাবনা থাকে তাহলে তার বৈশিষ্ট্যকে আমরা বলি ডুয়েল নেচার বা দ্বৈত ধর্ম। তো বিজ্ঞানী ডি বগলি বললেন যে ইলেকট্রন এর দ্বৈত ধর্ম থাকতে পারে। দেখো তার ব্যাখ্যা দিই। যদি কোনো বস্তুর কণা ধর্ম থাকে তার শক্তি = mc²। mc² যদি কণা ধর্ম থাকে, এটা আইনস্টাইন উপস্থাপন করেছেন। আর যদি তরঙ্গ ধর্ম থাকে ম্যাক্স প্ল্যাঙ্ক h/nu। তাহলে এই দুটোকে যদি বীজগণিত রীতি অনুসারে সমন্বয় করি তাহলে mc² = hν। এই hν সমান আবার কি লেখা যায়, নিউ সমান c/λ। তাহলে এই যে ac আর ac কেটে গেল, তাহলে λ = h/mc। বস্তু কণার ক্ষেত্রে
আমরা বেগ, আলোর বেগ সি, বস্তু কণার ক্ষেত্রে বেগ ধরি ভি। খেয়াল করো একটু, ল্যামডা তাহলে তরঙ্গ ধর্ম এইচ বাই এম ভি, একটি কণার ভর 10 কেজি, তুমি 200 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে, এই যে গোলক নিক্ষেপ খেলা হয় স্কুল কলেজের ক্রীড়া প্রতিযোগিতা, একটা ইভেন্ট থাকে গোলক নিক্ষেপ, তো 10 কেজি ওজনের একটা গোলক লোহার বল তুমি নিক্ষেপ করলে 200 মিটার পার সেকেন্ড বেগে, দেখবা সে সোজা পথে গিয়ে মাটিতে পড়লো। কিন্তু ওই 200 মিটার পার সেকেন্ড বেগে, একই বেগে যদি 0.1 গ্রাম ভরের 0.1 গ্রাম ভরের একটি সূক্ষ্ম কণিকা 200 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করো, তাহলে সে কি সোজা পথে যাবে? না, কাঁপতে কাঁপতে যাবে। যেহেতু তার ভর কম, বেগ 200 মিটার পার সেকেন্ড, দ্রুত বেগে ধাবমান, ভর খুবই নগণ্য, তাহলে সে কাঁপতে কাঁপতে যাবে। আর এই কম্পন থেকে ওয়েভের সৃষ্টি হয়, তরঙ্গের সৃষ্টি হয়। তাহলে ভরের উপর ডিপেন্ড করবে যে তার তরঙ্গ ধর্ম থাকবে কি থাকবে না। খেয়াল করো, এই এইচ এবং ভি এই দুটো কিন্তু ধ্রুবক। এই এখন না, রেহেনা, পারভিন, আইডি চ্যাট করো না, কথাগুলো শোনো। ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, এইচ প্ল্যাঙ্ক ধ্রুবক, ভি হলো কণার বেগ, ওই কণাটির তরঙ্গ ধর্ম আছে কিনা দেখো, কার উপর ডিপেন্ড করবে? এম এর উপরে। ভি 200 মিটার পার সেকেন্ড, এইচ ধ্রুবক, তাহলে এম এর মান যত কম হবে ল্যামডার বৈশিষ্ট্য তত বাড়বে, অর্থাৎ ল্যামডার মান তত বিদ্যমান থাকবে। অর্থাৎ ভারী কণার ক্ষেত্রে তার তরঙ্গ ধর্ম থাকার সম্ভাবনা নেই, কিন্তু ক্ষুদ্র কণা যার ভর কম তার ডুয়েল নেচার থাকতেও পারে, কণা ধর্মও থাকতে পারে, তরঙ্গ ধর্মও থাকতে পারে। তো এই ইলেকট্রন একটি নগণ্য ভর বিশিষ্ট কণিকা, এই ইলেকট্রন নিউক্লিয়াসকে পরিভ্রমণ করছে, এর ভর আমরা কাউন্টও করি না, ইলেকট্রনের ভর আমরা নগণ্য, এটা বাদ দিই। পরমাণুর ভর বলতে আমরা প্রোটন আর নিউটনের ভর বলি, সেখানে ইলেকট্রনের ভর আমরা বিবেচনাও করি না। তাহলে এই নগণ্য ভর বিশিষ্ট কণিকার অবশ্যই দ্রুত গতিতে নিউক্লিয়াসকে পরিভ্রমণ করছে, তাহলে তার তরঙ্গ ধর্ম বিদ্যমান থাকতে পারে। এখনো আরেকটা উদাহরণ দিই, তুমি ইগল RM2 বা স্ক্যানিয়া বা ভলভো গাড়িতে জার্নি করছো, গাড়ির বেগ 100 মাইল পার ঘন্টা, তার মানে মনে করো 150-60 কিলোমিটার পার আওয়ারে গাড়িটি গতিশীল। তো তেমন একটা জার্কিং অনুভব তুমি করবে না, কিন্তু কারণ যেহেতু ভারী গাড়ি, ভর বেশি, জার্কিং অনুভব তেমন একটা করবে না। কিন্তু একই বেগে, অর্থাৎ 150 কিলোমিটার পার ঘন্টা বেগে যদি রিক্সায় তুমি ভ্রমণ করতে চাও, তাহলে রিক্সায় তুমি থাকবে না, রিক্সা থেকে ছিটকে পড়বে কম্পনের ফলে। কারণ রিক্সা একটা হালকা বাহন, তুমি সেখানে পরিভ্রমণ করছো 150 কিলোমিটার পার ঘন্টা বেগে, তাহলে তুমি রিক্সা থেকে ছিটকে যাবে কম্পনের ফলে, তার মানে তোমার ওয়েভের সৃষ্টি হয়ে যাবে, তরঙ্গের সৃষ্টি হয়ে যাবে। ভর যত নগণ্য হবে, গতিশীল কণার ক্ষেত্রে তার তরঙ্গ ধর্ম বিদ্যমান থাকার সম্ভাবনা থাকে। আর এই ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, এটাই হলো ডি ব্রগলির ওয়েভ ইকুয়েশন বা তরঙ্গ সমীকরণ। অর্থাৎ কোন বস্তু কণার তরঙ্গ ধর্ম থাকবে কিনা সেটা এই সমীকরণ থেকে ব্যাখ্যা দেওয়া যায়। এই ধারণার প্রেক্ষিতে বিজ্ঞানী সোমারফিল্ড এই বোর মডেলকে একটু সংশোধন করলেন, সংশোধন করে বললেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ওই বৃত্তাকার পথেই ঘোরে, কিন্তু একটা নির্দিষ্ট রেখার উপরে না, তরঙ্গ ধর্ম আছে তার, তাহলে সে কিভাবে ঘুরবে? এইখান থেকে যাত্রা শুরু করে সে এইভাবে তরঙ্গ আকারে নিউক্লিয়াসকে পরিভ্রমণ করবে। তাহলে দেখো, সে এইখান থেকে যাত্রা শুরু করলো, এই যে তার ব্যাসার্ধ আর,
এই বৃত্তাকার পথে সে ঘুরছে, কিন্তু বোর বলেছিল ওই বৃত্তাকার পথে সে নির্দিষ্ট সার্কেলে বৃত্তের উপর দিয়েই ওই রেখার উপর দিয়েই ঘুরবে। সোমারফিল্ড বললেন যা না, বৃত্তাকার পথেই ঘুরবে, কিন্তু তার তরঙ্গ ধর্ম বিদ্যমান। যেহেতু ইলেকট্রন একটি নগণ্য ভর বিশিষ্ট কণিকা, তাহলে ওই বৃত্তাকার পথে সে এরকম তরঙ্গ আকারে ঘুরবে। তাহলে সে কখনো নিউক্লিয়াসের কাছে, দেখো এই যে স্থানগুলো নিউক্লিয়াসের কাছে, আর এই স্থানগুলো নিউক্লিয়াস থেকে দূরে। তাহলে এই যে বৃত্তাকার পথ শুধু একটা রেখার উপরে না, এই প্রশস্ত বা ওয়াইড হলো, কখনো এই বৃত্তাকার যে রেখাটি আমরা কক্ষপথ বলেছিলাম সেটা আর একটু প্রশস্ত হলো, আর একটু চওড়া ওয়াইড হয়ে গেল। এই বৃত্তাকার পথের এই ওয়েভগুলো যেখানতে গিয়েছে সেই স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। ওই স্থানগুলোকে বলা হয় অরবিটাল। আর এই বৃত্তাকার প্রশস্ত চওড়া এই পথকে বলা হয় অরবিট। তাহলে অরবিট হলো বৃত্তাকার কক্ষপথ, যে কক্ষপথে ইলেকট্রন একটি নির্দিষ্ট রেখার উপর দিয়ে পরিভ্রমণ করবে না, তার তরঙ্গ ধর্ম যেহেতু বিদ্যমান, তাহলে কখনো নিউক্লিয়াস থেকে দূরে আবার কখনো কাছে। তাহলে এই বৃত্তাকার চওড়া প্রশস্ত পথকে আমরা কি বলি? অরবিট। দেখো তাহলে এই সমীকরণটি তাহলে তো প্রতিপাদন এখন করা যাবে। এই এখান থেকে সে যাত্রা শুরু করেছে, এই হলো নিউক্লিয়াস আর ব্যাসার্ধের পথ। যদি বোর মডেল অনুসারে ইলেকট্রনের কণা ধর্ম বিবেচনা করতাম, তাহলে এখান থেকে যাত্রা শুরু করে একবার বৃত্তাকার পথে এখানে পৌঁছায়ছে। কতটুক পথ অতিক্রমণ করেছে? 2 পাই আর। এই 2 পাই আর পথ সে অতিক্রমণ করেছে। বৃত্তাকার পথে কণা ধর্ম যদি থাকে তাহলে তার অতিক্রান্ত দূরত্ব 2 পাই আর, কিন্তু তার তরঙ্গ ধর্ম বিদ্যমান থাকলে সে এই পথই তরঙ্গ আকারে এইভাবে পরিভ্রমণ করেছে, তরঙ্গ আকারে। তাহলে কতটা ল্যামডা সৃষ্টি করেছে? 1 2 3 4, চারটি পূর্ণ কম্পন। তাহলে 2 পাই আর সমান সমান লেখা যায় n ল্যামডা। এখানে n হলো কি 4, চারটি পূর্ণ কম্পন সে সম্পন্ন করেছে। তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ইলেকট্রন একবার ঘুরে সেই স্থানে ফিরে আসলে 2 পাই আর পথ অতিক্রমণ করে কণা হিসাবে। যদি ওই কণার তরঙ্গ ধর্ম থাকে তাহলে n ল্যামডা পথ অতিক্রমণ করবে। তাহলে এখন ল্যামডার মান বসাই। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করবে, কিন্তু বোর ইলেকট্রনের কণা হিসেবে বিবেচনা করেছিলেন। ইলেকট্রনের ভর m, তার বেগ v, ওই ইলেকট্রন একটি কণা, তার কৌণিক ভরবেগ উপস্থাপন করেছিলেন। বিজ্ঞানী সোমারফিল্ড ডি ব্রগলির তরঙ্গ সমীকরণ অনুধাবন করে ব্যাখ্যা করলেন যে ইলেকট্রন দ্রুত গতিতে চলে, নগণ্য ভর বিশিষ্ট কণা, আমরা ইলেকট্রনের ভর বিবেচনাও করি না, তাহলে ওই ইলেকট্রনের তরঙ্গ ধর্মও থাকতে পারে। তার মানে ডুয়েল নেচার বা দ্বৈত ধর্ম থাকতে পারে ইলেকট্রনের। তো ইলেকট্রনের যদি তরঙ্গ ধর্ম থাকে তাহলে সে বৃত্তাকার পথে এরকম বৃত্তের উপর দিয়ে রাউন্ড দেবে না, এরকম তরঙ্গ আকারে, কখনো নিউক্লিয়াসের কাছে কখনো দূরে, আবার কাছে আবার দূরে, সে ওই বৃত্তাকার পথে তরঙ্গ আকারে পরিভ্রমণ করবে। তাহলে তরঙ্গ আকারে পরিভ্রমণ করলে এই একবার এখান থেকে যাত্রা শুরু করে এখানে ফিরে আসতে কয়টি ল্যামডা সৃষ্টি করেছে? এই যে একটা হাফ ওয়েভ, এই আরেকটা হাফ ওয়েভ, এই একটা হাফ ওয়েভ, আরেকটা হাফ ওয়েভ, আবার একটা অর্ধকম্পন, 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 অর্ধকম্পন। তাহলে এই টোটাল একবার ঘুরে আসতে 4টা ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য 4 হচ্ছে। এই যে দেখো এখান থেকে এই 1, এখান থেকে এই 1, এখান থেকে এই 1, আর এখান থেকে এই 1। তাহলে আমরা লিখতে পারি
কণা হিসেবে আমরা লিখতে পারি যে এইখান থেকে বৃত্তাকার পথে একবার ঘুরে আসছে নির্দিষ্ট ব্যাসার্ধে 2 পায়ার পথ, সেই 2 পায়ার পথ সে তরঙ্গ ধর্ম থাকলে n ল্যামডা, পথটা হলো n ল্যামডা, তাহলে 2 পাই r ইকুয়াল টু n ইনটু h বাই mv, এই যে ল্যামডার মান বসিয়ে দিলাম, তাহলে mvr ইকুয়াল টু n ইনটু h বাই 2 পাই। এই যে এই সমীকরণটি দেখো প্রতিপাদন হয়ে গেল, অর্থাৎ সোমারফিল্ডের প্রস্তাবনা সঠিক। ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে তরঙ্গ আকারে পরিভ্রমণ করে, তাহলে ইলেকট্রনের তরঙ্গ ধর্ম বিদ্যমান আছে। এইটা বিবেচনা করলে বোর মডেলের যে ত্রুটিগুলো আছে সেইগুলো সংশোধিত হবে, এবং বিজ্ঞানী সোমারফিল্ড এই ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে এইটা বিবেচনা করে বোর মডেলকে সংশোধন করে আরো কিছু তথ্য উপস্থাপন করলেন, যেটা আমরা এখন সামনের দিকে পড়ব। সংজ্ঞা বইতে বা নোটে আছে। এই বৃত্তাকার প্রশস্ত, এই বৃত্তাকার যে ওয়াইড প্রশস্ত পথ এটাকে বলা হয় অরবিট। ইলেকট্রন যে বৃত্তাকার পথে পরিভ্রমণ করে তরঙ্গ ধর্ম বিদ্যমান আছে, এই বৃত্তাকার প্রশস্ত পথকে বলা হয় অরবিট। আর ওই বৃত্তাকার পথের সব জায়গায় ওকে পাওয়া যাবে না, কখনো এখানে পাওয়া যাবে কখনো এখানে, তার মানে নিউক্লিয়াসের কাছাকাছি স্থান আবার নিউক্লিয়াসের দূরেও পাওয়া যেতে পারে, এইখানে তো আর নেই। ইলেকট্রন যেহেতু তরঙ্গ আকারে পরিভ্রমণ করে ত্রিমাত্রিক কনফিগারেশনে, সে যে কোনো অবস্থানে থাকতে পারে। যে স্থানে ইলেকট্রন থাকার সম্ভাবনা সর্বাধিক সেই স্থানগুলোকে বলা হয় অরবিটাল। তাহলে অরবিট এবং অরবিটাল কাকে বলে শুধু সংজ্ঞা পড়লাম, আরো ডিটেলস আস্তে আস্তে আমরা সামনে যাব। দেখো তাহলে এটা মুছি এখন। একটা জিনিস খেয়াল করো, এই যে কখনো নিউক্লিয়াসের কাছে এই যে এই স্থানগুলো, এই যে আবার দেখো নিউক্লিয়াস থেকে দূরে এই যে এই স্থান, পরবর্তীতে এই স্থানগুলোর আবার নামও আমরা প্রকাশ করব, এস পি ডি, এটা মনে করো 2s, এটা 2p। তাহলে এখন এই ধারণা বিজ্ঞানী সোমারফিল্ড কিভাবে দিয়েছেন যে ইলেকট্রনের কক্ষপথের ধারণ ক্ষমতা, আমরা এসএসসি তে জানি যে কক্ষপথে ইলেকট্রনের ধারণ ক্ষমতা 2n² দ্বারা আমরা প্রকাশ করি। তাহলে n = যখন 1, দুইটি ইলেকট্রন থাকবে প্রথম কক্ষপথে, 8টি ইলেকট্রন থাকবে দ্বিতীয় কক্ষপথে, 18টি ইলেকট্রন থাকবে তৃতীয় কক্ষপথে, ইলেকট্রনের ধারণ ক্ষমতা এটা আমরা এসএসসি তে পড়েছি। তাহলে একটা জিনিস খেয়াল করো, প্রথম কক্ষপথে মাত্র 2টি ইলেকট্রন, তাহলে এই কক্ষপথে ইলেকট্রন মাত্র 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 18টি, চতুর্থ কক্ষপথে 32টি। তাহলে ইলেকট্রনের সংখ্যা বাড়ছে, কক্ষপথে ধারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি নিউক্লিয়াস থেকে যত দূরে যাবা শক্তি স্তরের শক্তিও বেশি, ওই কক্ষপথে ইলেকট্রনের বেগও কিন্তু বেশি, তাহলে তরঙ্গ ধর্ম কিন্তু আরো বেশি বাড়বে যত নিউক্লিয়াস থেকে দূরের দিকে যাবে। অর্থাৎ কক্ষপথে এই ইলেকট্রনগুলো অবস্থান ব্যাখ্যা করতে গেলে বা এই ইলেকট্রনগুলোর ডিস্ট্রিবিউশন করতে গেলে তারা কিভাবে কক্ষপথে থাকবে এর ব্যাখ্যা বিজ্ঞানী সোমারফিল্ড দিয়েছেন,
যে কক্ষপথগুলো যেহেতু ইলেকট্রন সংখ্যা বাড়ছে, ওই কক্ষপথগুলো আবার কতগুলো উপকক্ষপথে বিভক্ত হবে। ওই উপকক্ষপথে যে নির্দিষ্ট স্থানে ইলেকট্রন থাকার সম্ভাবনা সর্বাধিক, সেই স্থানগুলোকে আবার বলা হবে অরবিটাল। যেমন রাস্তায় গাড়ি ঘোড়ার সংখ্যা যদি কম থাকে তাহলে কিন্তু যানজট বা সংঘর্ষ কম হয়। যেখানে গাড়ি ঘোড়ার সংখ্যা বেশি, রাস্তাগুলো কিন্তু তখন লেন হিসেবে আমরা বলি 2 লেন, 4 লেন, 6 লেন, 8 লেন পর্যন্ত কিন্তু রাস্তা আছে। যত গাড়ি ঘোড়া বেশি, যশোরের রাস্তায় দেখবা যে গাড়ি ঘোড়া কম, রিক্সা বা ইজি বাইক কম, কিন্তু এখন থেকে 20 বছর আগে যা ছিল এখন কিন্তু তার দ্বিগুণেরও বেশি। তাই দেখবা কি করে, যে চিত্রার মোড় পর্যন্ত যেতে যায় না, অন্য পথে ঘুরিয়ে দেয়, নতুবা যানজট জাম বেঁধে যাবে চিত্রার মোড়ে বা দড়াটানায়, মণিহারে। এই কারণে রাস্তাগুলোকে প্রশস্ত যদি করা যায় তাহলে মাঝখানতে ডিভাইডার দিয়ে 2 লনে ভাগ করা যায়। যেমন এখন করেছে দেখবা রাসেল চত্বর অর্থাৎ রেল রোডটা করেছে, জেলা স্কুলের সামনেরটা করবে, মমিনের পিছনেরটাও কিন্তু 2 লেন করেছে, দড়াটানাই নদীর পাড়ে ওইটাও কিন্তু 2 লেন করেছে। ঢাকায় দেখবা রাস্তা 4 লেন, 6 লেন, 8 লেন, কেন? নির্বিঘ্নে চলাচলের জন্য তখন এটাকে ডিভাইস করা হয়। তো ইলেকট্রনের ধারণ ক্ষমতা যেহেতু বাড়ছে, তাহলে কক্ষপথগুলো উপকক্ষপথে বিভক্ত হবে, এই ধারণাটা উপস্থাপন করেন বা প্রস্তাব করেন এবং এর ব্যাখ্যাও দেন বিজ্ঞানী সোমারফিল্ড, যে প্রথম কক্ষপথের কোনো উপকক্ষপথ লাগবে না, একমাত্র 2টো ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথ 2টা উপকক্ষপথে ভাগ হবে। তৃতীয় কক্ষপথ 3টা উপকক্ষপথে ভাগ হবে। চতুর্থ কক্ষপথ 4টা উপকক্ষপথে ভাগ হবে। এইভাবে উনি যে প্রস্তাব দেন, তাহলে এর ব্যাখ্যা কিভাবে দেন? নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ইলেকট্রন ঘোরে, তার মানে কক্ষপথের আকার, আকৃতি এবং ত্রিমাত্রিক বিন্যাস, এই 3টা জিনিস বোঝানোর জন্য পরস্পর সম্পর্কযুক্ত 3টে রাশি উনি ব্যবহার করেছেন, যে 3টে রাশিকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। আর চতুর্থ আরেকটি রাশি ব্যবহার করেছেন যেটাকে বলা হয় ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে একটু মনোযোগ সহকারে শোনো, আমি এটা আবার রিভিউ দেবো আগামী ক্লাসে এই অংশটা, কারণ এটা একেবারেই নতুন। তাহলে আমি একটু দেখাই কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 1 প্রথম শক্তি স্তর বোঝায়, n = 2 দ্বিতীয় শক্তি স্তর, n = 3 তৃতীয় শক্তি স্তর, n = 4 চতুর্থ শক্তি স্তর। প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের কক্ষপথ বোঝা যায়। তাহলে কক্ষপথ, উপকক্ষপথ এবং স্থানিক বিন্যাস অরবিটাল, এই 3টে বিষয় বোঝার জন্য পরস্পর সম্পর্কযুক্ত 3টে রাশিমালার প্রচলন করেছেন বিজ্ঞানী সোমারফিল্ড। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, আর একটা হলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। দেখো এটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 1 হলে k সেল, n = 2 হলে l সেল, n = 3 হলে m সেল, n = 4 হলে n সেল। এটা তোমরা এসএসসি তেও জানো, k অরবিট, l অরবিট, m অরবিট। প্রথম কক্ষপথ অর্থাৎ n = 1, দ্বিতীয় কক্ষপথ n = 2, তৃতীয় কক্ষপথ n = 3, চতুর্থ কক্ষপথ n = 4। এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝা যাবে কক্ষপথ, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝা যাবে একটি কক্ষপথ কয়টি উপকক্ষপথে বিভক্ত হবে, একটি শক্তি স্তর কয়টি উপশক্তি স্তরে বিভক্ত হবে। সেটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত। দেখো যা বলেছিলাম তাই, এখন লাইভে 37 জন, তার মানে অলরেডি কিন্তু 6 জন বা 8 জন গেছে। বারবার বলি যে লাইভ থেকে রিমুভ মানে লিভ নিও না। একটা জিনিস বোঝানো হচ্ছে, নতুন জিনিস, সেটা তো বুঝতে গেলে তোমাকে লাইভে থাকা লাগবে। তাহলে দেখো
n এর মান 1 হলে l এর মান 0, 0 থেকে n - 1 পর্যন্ত, তাহলে n এর মান তো 1, তাহলে 0 থেকে 1 - 1 মানে কি 0 পর্যন্ত, তাহলে একটাই মান, l এর মান 0 1, n = 2, তাহলে 0 থেকে 2 - 1 পর্যন্ত, তাহলে 0 আর 2 - 1 মানে কি 1। n = 3, তাহলে n = হবে 0 3 - 1 মানে 2 পর্যন্ত, তাহলে 0 থেকে 2 পর্যন্ত গণিতের নিয়ম কি 0 তারপরে 1 তারপরে 2, তাহলে l এর মান 3টি। চতুর্থ কক্ষপথে 0, চতুর্থ কক্ষপথে l এর মান দেখো 4টি, তাহলে l এর মান যে কয়টি উপশক্তি স্তর সেই কয়টি হবে, তাহলে প্রথম কক্ষপথে l এর মান একটাই, তাহলে এই প্রথম কক্ষপথে আর কোনো বিভক্তি নেই, একটাই কক্ষপথ একটাই উপকক্ষপথ, তার নাম হলো 1s। দ্বিতীয় কক্ষপথে 2s 2p, তৃতীয় কক্ষপথে 3s 3p 3d, চতুর্থ কক্ষপথে 4s 4p 4d 4f। তাহলে l এর মান 0 হলে s, 1 হলে p, 2 হলে d, 3 হলে f, এটা মনে রাখতে হবে। যেমন n এর মান 1 হলে k, n এর মান 2 হলে l, n এর মান 3 হলে m, n এর মান 4 হলে n, তেমনি l এর মান 0 হলে s, 1 হলে p, 2 হলে d, 3 হলে f। শয়তানের শয়তানি নিজেই ভোগ করবে, এটা বলার অপেক্ষা রাখে না। আমি প্রথমে এই আলোচনার ক্লাসে বলেছিলাম যে এইচএসসিতে 3 ভাগের 2 ভাগ A+ পাবে না, এসএসসিতে যারা A+ পেয়েছো 1500 বা 1600, ইন্টারমিডিয়েটে যে মিলিয়ে নিও 500 থেকে 600, তার বেশি A+ পাবে না। কিন্তু তার কারণ হলো এই শয়তানি। ইন্টারমিডিয়েট একটা শর্ট লাইফ, তাছাড়া আমরা এখন ভার্চুয়াল ক্লাস নিচ্ছি, তুমি সামনে নেই, শয়তানি করলেও তো আমি দেখতে পাচ্ছি না, এটা তোমার উপরে কিছুটা দায়বদ্ধতা আছে। শুধু আমি এখানে বক বক করলে হবে না, তোমাকেও সেটা অ্যাবজর্ব করতে হবে, ধৈর্য সহকারে শুনতে হবে, না বুঝলে সেটা পরে বলতে হবে কমেন্টসে। তাহলে দেখো, কক্ষপথ উপকক্ষপথ, অর্থাৎ কক্ষপথের ধারণা পাওয়া যায় প্রধান কোয়ান্টাম সংখ্যার দ্বারা, আর উপকক্ষপথের ধারণা পাওয়া যায় সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা। প্রথম কক্ষপথের কোনো উপকক্ষপথ নেই, একটাই কক্ষপথ একটাই উপকক্ষপথ 1s, দ্বিতীয় কক্ষপথ 2s 2p, তৃতীয় কক্ষপথ 3 ভাগে ভাগ হয়েছে 3s 3p 3d, চতুর্থ কক্ষপথ 4 ভাগে ভাগ হয়েছে 4s 4p 4d 4f। তাহলে আমি একটু ভেঙে ভেঙে লিখি, 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f। এমনি আলাদা করে দেখানোর জন্য এই মডুলাসের মতো চিহ্নটা দিয়েছি, যে এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ, এটা চতুর্থ কক্ষপথ। তাহলে এই ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন যদি এখন করি, প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, তাহলে 1s 2, তাহলে s এ 2টি ইলেকট্রন থাকতে পারে, তার বেশি থাকতে পারে না। সর্বোচ্চ s যে উপস্তর, সেই s উপস্তর কিন্তু 1s, প্রথম শক্তি স্তরে 1s, দ্বিতীয় শক্তি স্তরে 2s, তৃতীয় শক্তি স্তরে 3s, চতুর্থ শক্তি স্তরে 4s। এখানে দুটোর বেশি ইলেকট্রন থাকবে না, এখান থেকে শিখলাম। এইবার তাহলে 2s 2, তাহলে এখানে 8টা ইলেকট্রন, তাহলে p তে কয়টি থাকবে 6টি। তাহলে p উপস্তরে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে তৃতীয় শক্তি স্তরে
18টি, তাহলে ডি তে 10টি থাকবে, ডি তে 10টি, তাহলে এফ এ হচ্ছে 14টি। তাহলে পি তে সর্বোচ্চ পি উপস্তর, সেটা 2p হোক, 3p হোক আর 4p হোক, পি উপস্তরে 6টি ইলেকট্রন থাকতে পারবে, আর ডি উপস্তরে 10টি, আর এফ উপস্তরে 14টি। তাহলে এইবার কিন্তু একটা প্রশ্ন বা তোমার একটা কৌতূহল কিন্তু এসে গেল যে স্যার 1s এ দুইটা, প্রথম শক্তি স্তর 1s, সেখানে আর কোনো উপশক্তি স্তরও নেই, শক্তি স্তর একটা, উপশক্তি স্তরও একটা, স্থানও একটা, তাহলে একটা স্থানে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারবে না। তাহলে 2p তে কিভাবে 6টা থাকবে? তাহলে এই 2p বা p উপস্তরে কিভাবে 6টা থাকবে, ডি উপস্তরে কিভাবে 10টা থাকবে, তার ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো সোমারফিল্ড প্রস্তাবনা করলেন যে উপশক্তি স্তর আবার কতগুলো স্থানিক বিন্যাসে বিভক্ত হবে, এই স্থানিক বিন্যাসগুলোকে আমরা অরবিটাল বলি। তাহলে উপশক্তি স্তর কয়টি স্থানিক বিন্যাসে বিভক্ত হবে এটা বোঝার জন্য আরেকটি কোয়ান্টাম সংখ্যা, যেটাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম দ্বারা প্রকাশ করা হয়। এম এর মান এল এর মানের উপর ডিপেন্ড করে। এম ইকুয়াল টু -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত। তাহলে এল এর মান যদি 0 হয়, এম এর মান কত হবে? -0, 0, +0 পর্যন্ত। তো -0, +0 বলে কোনো ডিজিট নেই পৃথিবীতে, 0 একটা বিশুদ্ধ ডিজিট, সেটা শুধুই 0। তাহলে এম এর মান 0। সাইফুল ইসলাম অয়ন আর এমডি সাইফুল ইসলাম আইডি চ্যাট করো না নিজেরা। তাহলে এল এর মান 0 হলে এম এর মান 0, একটাই কিন্তু এম এর মান। আর দ্বিতীয় কক্ষপথে 0 এর জন্য 0 বুঝতে হবে ভালো করে। 1 এর জন্য এম এর মান কয়টি? -1, 0, +1। তাহলে এল এর মান 1 হলে এম এর মান কিন্তু 3টি। তাহলে এই যে 2p উপস্তর আবার 3 ভাগে বিভক্ত হয়েছে। এই যে এটা আছে 1s, এটা 2s, তাহলে এটা 2px, 2py, 2pz। তাহলে এই যে এল এর মান 1 হলে এম এর মান -1, 0, +1। তাহলে 2p উপস্তরে এম এর মান 3টি, তাহলে এই 3টি স্থানিক বিন্যাসে বিভক্ত হয়েছে। 2p উপস্তর 3টি অরবিটালে বিভক্ত হয়েছে, 2px, 2py, 2pz। তাহলে দ্বিতীয় কক্ষপথে মোট অরবিটাল কয়টি? 4টি। 2s, s এর কোনো বিভক্তি নেই, এটাকে m এর মান একটাই 0, s এর কোনো বিভক্তি নেই, 2s এর কোনো বিভক্তি নেই। দেখো তৃতীয় কক্ষপথে 0 এর জন্য 0, -1, 0, +1। এবার 2 এর জন্য -2, -1, 0, +1, +2। তাহলে এল এর মান 2 হলে এম এর মান 5টি। এরও সূত্র আছে, দেখো এম এর মান কয়টি হবে তার সূত্র 2l + 1 এতটি। দেখো এল এর মান যখন 2 বসাবা, তাহলে 2 গুণ 2 + 1 = 5টি। এই যে এটি এম এর মান বের করারও সূত্র আছে। তাহলে 3d উপস্তর 5টি স্থানিক বিন্যাসে বিভক্ত হয়েছে। তাদের নাম লিখি: 3s, 3px, 3py, 3pz, আর এই যে 3dxy, 3dyz, 3dzx, 3d x স্কয়ার মাইনাস না, এটা হাইপেন
তাহলে 3D উপস্তরে 5টি অরবিটাল, তাদের নাম এই যে 3D XY, 3D YZ, 3D ZX, 3D X2Y2, 3D Z2, এগুলো সব একে দেখাবো P উপস্তর কেমন, সেই PX, PY, PZ অরবিটাল কেমন, এই রকম 5টা ডি অরবিটাল তাদের আকারও একে দেখাবো আরো পরে, ইলেকট্রন বিন্যাস শিখবো তারপরে। তাহলে এই যে তৃতীয় কক্ষপথে n এর মান 3, l এর মান 0, 1, 2, l এর মান 0 এর জন্য m এর মান একটাই, সেটা এই যে এখানে বসাও 12 প্লাস 1, l এর মান যদি 0 বসাও তাহলে এই যে একটি হয়। তাহলে m এর মান থেকে কিন্তু বোঝা যায় যে কোনো উপস্তর বিভক্ত হবে কিনা আবার স্থানিক বিন্যাসে, অর্থাৎ s উপস্তরের কোনো বিভক্তি নেই। এই যে s দেখো, s l এর মান 0 এর জন্য m এর মান একটাই, শুধু 0, তাহলে 1s এর কোনো বিভক্তি নেই, 2s এর কোনো বিভক্তি নেই, 2p 3 ভাগে ভাগ হয়েছে, 3d 5 ভাগে ভাগ হয়েছে, সেখানে 5 দুগুণী 10টা ইলেকট্রন থাকবে, p 3 ভাগে ভাগ হয়েছে, এখানে 3 দুগুণী 6টা ইলেকট্রন থাকবে। তাহলে n = 3, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 3, মানে তৃতীয় শক্তি স্তর। এই তৃতীয় শক্তি স্তরের 3টা উপশক্তি স্তর, l এর মান 3টা, 0, 1, 2, তাহলে 3s, 3p, 3d, এই 3টা উপশক্তি স্তরে ইলেকট্রন থাকবে s এ 2টা, p তে 6টা, d তে 10টা। কিভাবে থাকবে? s এর কোনো বিভক্তি নেই, তার মানে এসি অরবিটাল, এসি উপস্তর, এসি অরবিটাল, এর স্থানিক বিভক্তি নেই। কিন্তু 3p উপস্তর বা 2p উপস্তর 3 ভাগে বিভক্ত হয়েছে, 3d উপস্তর 5 ভাগে বিভক্ত হয়েছে। তাহলে m এর মান কয়টি? তৃতীয় শক্তি স্তরে m এর মান কয়টি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি। তাহলে এখানে 9 দুগুণী 18টি ইলেকট্রন থাকবে, এখানে 9 দুগুণী 18টি ইলেকট্রন থাকবে। 2n² দিয়ে বের করার লাগবে না, এই নিয়ম অনুসারে বের করতে হবে। 2n² দিয়ে আমরা এমসিকিউ এর জন্য বের করব, কিন্তু যদি প্রয়োগমূলক কোশ্চেন আসে যে তৃতীয় শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে, l এবং m এর মান হিসাব করে ব্যাখ্যা করো, তাহলে এইভাবে করতে হবে। কিন্তু এবার আসো চতুর্থ কক্ষপথ, m এর মান 0 এর জন্য 0, 1 এর জন্য -1, 0, +1, -2, -1, 0, +1, +2। এবার 3 এর জন্য 4f আর কি, -3, -2, -1, 0, +1, +2, +3। মেহেদি এখন আসলে লাইভে বুঝতে পারবে কিছু, এখন তো শেষ 1 ঘন্টা প্রায়। এইভাবে করো না, লাইভের প্রথম থেকে আসো, তাহলে তুমি উপস্থাপনগুলো বুঝবে, তোমার সমস্যা হলে প্রশ্ন করতে পারবে। নিশিতা তাসনিম, নিষেধ তো স্যার সব সময় করে, কেউ তো শোনে না। নিশিতা তাসনিম, কথা বলো না। দেখো চতুর্থ কক্ষপথে n এর মান 4, তাহলে l এর মান 0, 1, 2, 3, তাহলে l এর মান 4টি। চতুর্থ কক্ষপথ 4টি উপকক্ষপথে ভাগ হয়েছে, 4টি উপশক্তি স্তর হলো 4s, 4p, 4d, 4f। তাহলে এই যে 4s এর কোনো বিভক্তি নেই, m এর মান একটা, কিন্তু 4p 3 ভাগে ভাগ হয়েছে, 4d 5 ভাগে ভাগ হয়েছে, 4f দেখো 7 ভাগে ভাগ হয়েছে। আর এই যে -3 থেকে +3 পর্যন্ত, তাহলে -3 এর পরে কি -2, -1, 0, +1, +2, +3, মোট 7টি মান m এর। তাহলে 4f উপস্তর 7টি অরবিটালে ভাগ হবে, 7টি স্থানিক বিন্যাসে ভাগ হবে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি বুঝি? শক্তি স্তরের ধারণা। সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বুঝি? ওই শক্তি স্তর কয়টি উপশক্তি স্তরে বিভক্ত হয়েছে। আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি বুঝি? ওই উপশক্তি স্তর আবার কয়টি অরবিটালে বিভক্ত হয়েছে।
ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা অরবিটাল এর ধারণা পাই। আমাদের প্রচলিত হয়ে গেছে 2s অরবিটাল বলি, 2p অরবিটাল বলি। আসলে 2p অরবিটাল এটা অ্যাপ্রোপ্রিয়েট না, 2p উপস্তর। 2p উপস্তর আবার 3টি অরবিটালে ভাগ হয়েছে। যেহেতু 2s এর কোনো ভাগ নেই, সেই জন্য 2s উপস্তর এটাকে 2s অরবিটাল বললেও ভুল হয় না, কিন্তু 2p অরবিটাল বললে এটা অ্যাপ্রোপ্রিয়েট না। আমরা এখন ধরে নিয়েছি যে 2p অরবিটাল বলুক ওটাই সঠিক, কিন্তু আসলে 2p অরবিটাল না, 2px অরবিটাল, 2py অরবিটাল, 2pz অরবিটাল। এখন আমরা সুমিত, এখন আমরা তাহলে দেখো যে রাদারফোর্ডের মডেলে সৌরজগতের সাথে তুলনা করেছিল। কি বলেছিল? সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে ঘোরে, তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ওইভাবেই ঘোরে। এখন কিন্তু সেটা প্রমাণিত হচ্ছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘোরে। তো আমাদের সৌরজগতে গ্রহ তার নিজের অক্ষেও কিন্তু ঘোরে। পৃথিবী নিজের অক্ষে অবস্থান করে একবার ঘুরে আসতে 24 ঘন্টা টাইম লাগে, দিন রাত হয়। আর সে সূর্যকে কেন্দ্র করে একবার রাউন্ড দিতে 365 দিন, এক বছর। তো ইলেকট্রনও নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘোরে। যে স্থানে ইলেকট্রন থাকে, স্থান বলতে অরবিটাল, একটা অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারবে না। এই যে 2s2, 2px2, 2py2, 2pz2, তো ওই ইলেকট্রন তার নির্দিষ্ট স্থানে থেকে সেও কিন্তু নিজের অক্ষে কিন্তু ঘোরে, হয় ঘড়ির কাঁটার দিকে নাই বিপরীত দিকে। এইটা বোঝানোর জন্য আরেকটি কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়েছে, যেটাকে বলা হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এটাকে s দ্বারা প্রকাশ করা হয়, s +−12। অর্থাৎ এই যে একটা স্থানে দুটো ইলেকট্রন থাকলে একটা ঘড়ির কাঁটার দিকে আর একটা অবশ্যই বিপরীত দিকে ঘুরবে। এই s +−12 এই মানটি এদের সাথে কোনো সম্পর্ক নেই। প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে সহকারী কোয়ান্টাম সংখ্যার সম্পর্ক আছে, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাথে সহকারী কোয়ান্টাম সংখ্যার সম্পর্ক আছে, কিন্তু এই স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সাথে এদের কারো সম্পর্ক নেই। একটা স্থানে দুটো ইলেকট্রন থাকলে একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে আর একটা অবশ্যই বিপরীত দিকে ঘুরবে। +−12 এই কথার অর্থ ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ, অর্থাৎ পজিটিভ, ঘড়ির কাঁটার দিকটা পজিটিভ বুঝি, 50% সম্ভাবনা। অবশ্যই আরেকটি তালি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যে কোনো একটি ইলেকট্রনের ঘড়ির কাঁটার দিকে ঘোরারও সম্ভাবনা আছে, আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরারও সম্ভাবনা আছে। এই +−12 দ্বারা বোঝায় 50% ঘড়ির কাঁটার দিকে ঘোরার সম্ভাবনা আর 50% হচ্ছে বিপরীত দিকে। তাহলে একটা স্থানে দুটো ইলেকট্রন থাকলে একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে আর একটা বিপরীত দিকে কেন ঘুরবে, এর ব্যাখ্যা কি? কৌতূহল আসে তোমাদের? কোনো আধান, অর্থাৎ কোনো ধনাত্মক আধান হোক বা কোনো ঋণাত্মক আধান হোক, ম্যাক্সওয়েল বলেছেন কোনো আধান যদি তার নিজের অক্ষে ঘোরে তাহলে সেখানে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তাহলে একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, যে ধরনের চুম্বক ক্ষেত্র সৃষ্টি করছে, আর একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে বিপরীত চুম্বক ক্ষেত্র সৃষ্টি করবে। তাহলে পরস্পরের চুম্বক ক্ষেত্রকে পরস্পর নিষ্ক্রিয় করে দেবে, নেগলেক্ট করে দেবে, তাহলে স্থিতিশীল থাকবে। কিন্তু যদি দুটি ইলেকট্রন একই দিকে ঘুরতো তাহলে একই ধরনের চুম্বক ক্ষেত্র সেখানে সৃষ্টি হতো, পরস্পর বিকর্ষণ করে দূরে সরে যেত, তারা ওই স্থানে ও অরবিটালে তারা অবস্থান করতে পারতো না স্থিতিশীল অবস্থায়। তাহলে ইলেকট্রন একটা স্থানে দুটি যদি থাকে, একটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, আরেকটি অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তাহলে পরস্পরের সৃষ্ট চুম্বক ক্ষেত্র পরস্পর নিষ্ক্রিয় করে স্থিতিশীল অবস্থায় অবস্থান করবে। এস এর মান আসলে কোনো গাণিতিক মান না, এটা +−12 দ্বারা বোঝানো হয় ঘূর্ণনের অবস্থা। অর্থাৎ একটি ইলেকট্রন কোন দিকে ঘুরবে এটা তো তুমি পরীক্ষা না করে বুঝতে পারবে না। তাহলে পরীক্ষা না করে তুমি কিভাবে বলবে
যে হয় ঘড়ির কাঁটার দিকে নাই বিপরীত দিকে। তাহলে প্লাস মাইনাস হাফ, দুটি ইলেকট্রন থাকতে একটা প্লাস হাফ আর একটা আমরা বলি মাইনাস হাফ। এস স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে একটি ইলেকট্রনের সমস্ত তথ্য জানার জন্য এই চারটি কোয়ান্টাম সংখ্যা খুবই তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ। প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা অরবিটের ধারণা পাই, সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা উপশক্তি স্তরের, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা অরবিটালের ধারণা পাই, আর স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা ইলেকট্রন কোন দিকে ঘুরছে নিজের অক্ষে, ঘড়িকাঁটার দিকে না বিপরীত দিকে সেটা বুঝতে পারি। তাহলে কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা কি এইবার বলি। ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি এবং ত্রিমাত্রিক বিন্যাস, এই তিনটি পরস্পর সম্পর্কযুক্ত রাশিমালা বোঝানোর জন্য যে সিম্বলগুলো ব্যবহার করা হয়, যে রাশিমালাগুলো ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। ইলেকট্রনের কক্ষপথের আকার, ইলেকট্রনের আকার না, ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস, এই তিনটি জিনিস বোঝার জন্য যে রাশিগুলো ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আর চতুর্থ আরেকটি কোয়ান্টাম সংখ্যা যেটি ইলেকট্রনের নিজের অক্ষে ঘোরার দিক প্রকাশ করে সেটাকে বলা হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এখন তোমার কাছে একটা পরমাণু আছে, তার ইলেকট্রন আছে দ্বিতীয় কক্ষপথে, তাহলে n = কত? 2। আমার কাছে একটা পরমাণু আছে, তার ইলেকট্রন আছে চতুর্থ কক্ষপথে, তাহলে n = কত? 4। তাহলে n এর মান থেকে আমরা কি বুঝি কোন পরমাণুটির আকার বড়? আমার কাছে যেটা আছে সেটা n = 4, তাহলে এর আকার বড়, কক্ষপথের আকার বোঝা যায়। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের কক্ষপথের আকার, সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কক্ষপথের আকৃতি, অর্থাৎ ওই কক্ষপথ কয়টি উপ কক্ষপথে বিভক্ত হয়েছে সেটা বোঝা যায়, আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা ওই উপ কক্ষপথ আবার কয়টি বিন্যাসে বিভক্ত হয়েছে সেটা বোঝা যায়। তাহলে আজকে আমরা এই পর্যন্তই পড়লাম। পরের দিন এই জিনিসগুলো আমি আবার একবার রিভিউ দেব, দিয়ে তারপরে ইলেকট্রন বিন্যাসে যাব। ওকে, লাইভে থেকো। আগামী ক্লাসও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তারপরের দুটো ক্লাসও গুরুত্বপূর্ণ। কোনো ক্লাসই কিন্তু এখন মিস দেওয়া যাবে না, কারণ এখন সব কিন্তু বেসিক জিনিসগুলো তুমি শিখবে। আগামী দিন আবার রিভিউ দেব।